তারপরে পাঠ 6 থেকে 7। উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ। জীবদেহ এককোষী অথবা বহুকোষী হতে পারে। যেসব জীবের দেহ একটি বিশেষ কোষ দিয়ে গঠিত তারা এককোষী। একটি মাত্র কোষ দিয়ে এদের পুষ্টি, রেচন, শ্বসন, জনন ইত্যাদি যাবতীয় জৈবিক কাজ সম্পন্ন হয়। বহু কোষ নিয়ে গঠিত জীবদেহকে বলা হয় বহুকোষী জীব। তাহলে বহুকোষী জীব কাকে বলে? যাদের জীবদেহ অনেকগুলো একের অধিক কোষ দিয়ে গঠিত তাদেরকে বহুকোষী জীব বলে। যেমন মানুষ। বহুকোষী জীবদেহ গঠনকারী টিস্যুগুলোর মধ্যে একদিকে যেমন শ্রেণীবিন্যাস ঘটে, তেমনি অপরদিকে শ্রমবিভাজনও ঘটে। কারণ যদি সকল কোষ একই সাথে একই রকমভাবে জৈব কার্য সম্পন্ন করত, তাহলে জীবদেহের গঠন, বৈচিত্র্য এবং শারীরবৃত্তীয় ও জৈবিক কাজগুলো নানা রকমের বিশৃঙ্খলা দেখা দিত। এতে সুষ্ঠু জৈবিক ধারা বজায় থাকতো না। সুষ্ঠু জৈবিক ক্রিয়া এবং সুষ্ঠু জীবনধারা রক্ষায় বিভিন্ন প্রকার কোষ সমবেতভাবে বা একত্রে কাজ করার জন্য জীবদেহে গুচ্ছাকারে থাকে। একই উৎস থেকে উৎপন্ন নিরবিচ্ছিন্নভাবে একই কাজ সম্পন্নকারী একগুচ্ছ কোষকে টিস্যু বলে। তো এইখানে টিস্যু কাকে বলে তার ডেফিনেশন দেওয়া আছে, এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে ক নম্বর উত্তর দেওয়ার জন্য। উদ্ভিদ কোষ। উদ্ভিদ টিস্যু। উদ্ভিদের দেহ বিভিন্ন রকম টিস্যু দ্বারা গঠিত। এক এক ধরনের টিস্যু এক এক ধরনের কাজ সম্পন্ন করে। বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু প্রধানত দুই প্রকার। এটা শুধুমাত্র উদ্ভিদের জন্য। উদ্ভিদের জন্য টিস্যু দুই প্রকার, আর প্রাণীর জন্য টিস্যু চার প্রকার। তো কি কি আছে? এক নম্বর হইতেছে ভাজক টিস্যু, দুই নম্বর স্থায়ী টিস্যু। তোমরা হায়ার এডুকেশনে কিংবা ক্লাস 9-এ গেলে তোমরা 3 রকমের পাবা, তোমাদের বইয়ে এখন 2 রকমের আছে, তোমরা 2 রকমের পড়বা। ভাজক টিস্যু। উদ্ভিদ দেহে যেসব টিস্যুর কোষের বিভাজন ক্ষমতা রয়েছে সেগুলোকে কি বলে? ভাজক টিস্যু বলে। বিভাজন মানে কি? একটা কোষ থেকে আরেকটা কোষ, একটা কোষ থেকে দুইটা কোষ, দুইটা কোষ থেকে চারটা কোষ, চারটা কোষ থেকে আটটা কোষ, এভাবে একটা থেকে আরও অনেকগুলোতে কনভার্ট হতে পারে। সেগুলো হচ্ছে বিভাজনক্ষম। অর্থাৎ যেসব কোষ বিভাজনক্ষম সেগুলো দিয়ে তৈরি কী হয়? ভাজক টিস্যু। ভাজক টিস্যু উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে অবস্থান করে, বিশেষত কাণ্ড ও মূলের অগ্রভাগে অবস্থান করে। তারপরে ভাজক টিস্যুর কাজ। ভাজক টিস্যু আসলে কি কাজ করে? ভাজক টিস্যু ক্রমাগত বিভাজনের ফলে ভাজক টিস্যু নতুন নতুন কোষ ও টিস্যু সৃষ্টি করে, যার কারণে কি হবে? দৈর্ঘ্যে এবং প্রস্থে উদ্ভিদ বৃদ্ধি পাবে এবং ভাজক টিস্যু টিস্যুর উৎপত্তি ঘটায়। এটা তোমাদের খ নম্বরে এবং গ নম্বরের জন্য আসতে পারে, তোমরা এটা পড়ে নেবা গুরুত্ব সহকারে, এটা খুব গুরুত্বপূর্ণ। ভাজক টিস্যুর কাজ কি? তারপরে স্থায়ী টিস্যু। স্থায়ী বললেই বোঝা যায় যে ও আর বিভাজন ক্ষমা হবে না, ও যেরকম আছে সেরকমই থাকবে, অর্থাৎ ও এখন স্থায়ী হয়ে গেছে। তাহলে ভাজক টিস্যু থেকে উৎপন্ন স্থায়ী টিস্যু কিন্তু ভাজক টিস্যু থেকে হয়। ভাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকারযুক্ত, যেহেতু ওই স্থায়ী, ওর তো নির্দিষ্ট একটা আকার থাকবে, ওর তো আকার চেঞ্জ হবে না, পরিণত টিস্যুকে কি বলে? স্থায়ী টিস্যু বলে। উদ্ভিদের প্রায় সর্বত্র স্থায়ী টিস্যু দেখা যায়। স্থায়ী টিস্যু আবার 3 প্রকার। সরল টিস্যু। সরল টিস্যু আবার 3 প্রকার: প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা। জটিল টিস্যু। জটিল টিস্যু আবার 2 প্রকার: জাইলেম ও ফ্লোয়েম। এবং ক্ষরণকারী টিস্যু 3 প্রকার এবং ক্ষরণকারী টিস্যু। তারপরে স্থায়ী টিস্যুর কাজ কি? স্থায়ী টিস্যুর কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা, পরিবহন করা, দেহ গঠন ও উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে স্থায়ী টিস্যুর কাজ কি। স্থায়ী টিস্যুর কাজ কি এবং ভাজক টিস্যুর কাজ কি, এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তারপর হচ্ছে প্রাণী কোষের বৈশিষ্ট্য, প্রাণী টিস্যুর বৈশিষ্ট্য এবং কাজ। তো আমরা কিভাবে হাঁটাচলা করি, কিভাবে খাবার খাই, কিভাবে শ্বাস প্রশ্বাস নেই, রক্ষ করো, এই কাজগুলো যেমন আলাদা তেমনি ভিন্ন প্রকৃতির। আমরা পা দিয়ে হাঁটি, হাত দিয়ে লেখি, মুখ দিয়ে খাবার খাই, দাঁত দিয়ে খাবার চিবাই, এই কাজগুলো করে আলাদা আলাদা অঙ্গ। এসব অঙ্গগুলো কোষের গঠন ও কাজ আলাদা। আমাদের দেহের হাড়, যেটাকে বোনস বলে, মাংস, ব্রেইন বা মস্তিষ্ক ইত্যাদি অনেকগুলো কোষ দিয়ে তৈরি, যাদের গঠন ও কাজের ভিন্ন প্রকৃতির। বহুকোষী প্রাণীতে এভাবে অনেকগুলো কোষ যখন কোনো নির্দিষ্ট কাজ করে তখন ওই কোষগুলোকে একত্রে টিস্যু বা কলা বলা হয়। টিস্যু আরেক নাম কি? টিস্যু আরেক নাম হচ্ছে কলা। এসব কোষের উদ্দেশ্য এক হলেও এদের আকার, আয়তন ও গঠন ভিন্ন হতে পারে। এটা নির্ভর করে টিস্যু ও কোষের কাজের ধরনের উপর। প্রাণীদেহ বিভিন্ন প্রকার টিস্যু নিয়ে গঠিত। তো দেখো, প্রাণীদের দেহতে মোটমাট 4 ধরনের টিস্যু থাকে। উদ্ভিদে যেরকম 2 ধরনের, প্রাণীর দেহে 4 ধরনের। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে আবরণী টিস্যু। আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল।
পেশি টিস্যু বা মাসকুলার মাসেল কি হবে মাসকুলার। তারপরে যোজক টিস্যু স্নায়ু টিস্যু, স্নায়ু টিস্যু কোনটা নার্ভাস টিস্যু নার্ভাস। তারপরে আরেকটা কি আরেকটা হচ্ছে যোজক টিস্যু, তাই তো যোজক টিস্যু। এবার হচ্ছে আবরণী টিস্যু, আবরণী টিস্যু আরেক নাম কি আমি আগে বলছি এপিথেলিয়াল টিস্যু। তো বিভিন্ন রকমের এপিথেলিয়াল টিস্যু থাকে, সিম্পল কলামনার, সিম্পল কুবয়েডল, তারপর হচ্ছে তোমার স্কমাস, সিম্পল স্কমাস, স্ট্রাটিফাইড, নন ক্যাটিনাইজড, স্ট্রাটিফাইড, এরকম অনেকগুলো আবরণী টিস্যু থাকে। তাহলে আবরণী টিস্যু দ্বারাই বোঝা যায় যে কী তৈরি করে, ওরা আমাদের দেহের আবরণ তৈরি করে। অর্থাৎ যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভিতরে আবরণ তৈরি করে তাদেরকে আবরণী টিস্যু বলে। তাহলে নামে থেকে বোঝা যাচ্ছে যে আবরণী টিস্যু কি, যে টিস্যু দেহের খোলা অংশকে ঢেকে রাখে এবং দেহের ভিতরে আবরণ তৈরি করে তাদেরকে আবরণী টিস্যু বলে। আমাদের ত্বকের বাইরের আবরণ, মুখ গহ্বরের ভেতরে আবরণ ইত্যাদি আবরণী টিস্যু দিয়ে গঠিত। দেহের বিভিন্ন গ্রন্থিগুলো আবরণী টিস্যু দ্বারা গঠিত। আবরণী টিস্যুর বৈশিষ্ট্য কি, আবরণী টিস্যুগুলো এক বা একাধিক স্তরে সাজানো থাকে। এক স্তরে সাজানো থাকলে তাকে কি বলে স্ট্রাটিফাইড, আর যদি একাধিক সিম্পল বলা হয়, আর যদি একাধিক স্তরে সাজানো থাকে তাদেরকে বলা হয় স্ট্রাটিফাইড। তো তোমাদের এসব জানা দরকার নেই আপাতত। কোষগুলো একটা পাতলা ভিত্তি পর্দার উপর সাজানো থাকে। এ ধরনের কলাতে কোনো অন্তঃকোষীয় আন্তঃকোষীয় ধাত্র বা ম্যাট্রিক্স থাকে না। এবার হচ্ছে আবরণ টিস্যুর কাজ। আবরণী টিস্যুর কাজ, ওরা যে আবরণ তৈরি করে, আবরণ তৈরি করলে কি হয়, আবরণ তৈরি করলে আমাদের সেই অঙ্গটা বা ধরো মনে করো কিডনির আবরণ তৈরি করলো, তাহলে কিডনির আবরণের কাজ কি, কিডনিকে আঘাত থেকে রক্ষা করা। এবার আর হচ্ছে পাকস্থলী এবং অন্ত্র, অন্ত্র মানে হচ্ছে ইন্টেস্টাইন, সেটাকে বলে বৃহদান্ত্র ক্ষুদ্রান্ত। ওইখানে করে কি, ওইখান থেকে পাচক রস ক্ষরণ করে, যাতে আমাদের যে খাবারটা খাই সে খাবারটা যেন পেটের ভিতরে পৌঁছতে পারে এবং এনার্জিটা আমাদের দেহে শোষণ হতে পারে। তারপরে পেশি টিস্যু, পেশি শব্দটা বললে বোঝা যায় যে মাসকুলার, কীরকম মাসকুলার। তো পেশি টিস্যু আমরা একটু পড়ে নিই, পরে আলোচনা করছি। দেহের কোনো কোনো পেশি আমাদের ইচ্ছামতো চালনা করতে পারি, যেমন হাত পায়ের পেশি, এই পেশিগুলো আমরা চালাতে চাই সেভাবে চালাতে পারি। আবার দেহের কোনো কোনো পেশি আমরা ইচ্ছামতো চালনা করতে পারি না, এ ধরনের পেশি তাদের নিজের ইচ্ছামতো চলে, যেমন পাকস্থলীর পেশি। এবার দেখো এখানে কি বলতেছে, পেশি বা মাসকুলার টিস্যু অর্থাৎ আমাদের দেহের যে মাসেলগুলো তৈরি করে, সেরকম কটা আছে পেশি তিন রকমের। একটা ঐচ্ছিক, যেগুলো আমরা ইউজ করতে পারি, যেমন হাত বা পা বা আমাদের যে গলা, আমরা ঘোরাতে পারতেছি, হাত নাড়াতে পারতেছি, পা দিয়ে হাঁটতে পারতেছি, যেহেতু এটা আমাদের নিজ ইচ্ছা মতো করতেছি, তাহলে এগুলো ঐচ্ছিক পেশি দ্বারা তৈরি। এগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি কোনগুলো, যেমন আমাদের যে বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত, পেটের ভিতরে যেসব অঙ্গ থাকে, কিডনি, লিভার, তারপরে হচ্ছে স্টোমাক বা পাকস্থলী, এগুলো কি আমরা নিজেদের ইচ্ছে মতো কোনো কিছু করতে পারি, চাইলে বন্ধ করতে পারি, চাইলে কি আমরা ওপেন করতে পারি না, তাহলে এই কাজটা আমরা করতে পারতেছি না বা ইনভলেন্টারি, তাহলে এটা কি অনৈচ্ছিক পেশি। আর হৃদপেশি কি, হৃদপেশির ইংলিশ নাম হচ্ছে কার্ডিয়াক পেশি বা কার্ডিয়াক টিস্যু, CARDIC। কার্ডিয়াক, হৃদ মানে কি, হৃদ মানে হচ্ছে হৃদয় বা হার্ট, HEART, হার্ট। অর্থাৎ আমাদের যে হার্টের যে আমাদের শুধুমাত্র হার্টের যে কাভারিংটা আছে বা যে পেশি দ্বারা হার্টটা তৈরি, সেটা হচ্ছে হৃদপেশি। তাহলে ঐচ্ছিক পেশি কোনগুলো, যেগুলো আমরা ইউজ করতে পারি, যেমন আমরা যখন কনুই বাঁকা করি তখন ঊর্ধ্বে বাহুর সামনের দিকে পেশি সংকুচিত হয়ে নিম্ন বাহুকে টেনে বাঁকা করে, যে পেশি আমরা ইচ্ছামতো সংকুচিত ও প্রসারিত করে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালনা করতে পারি, তাদেরকে ঐচ্ছিক পেশি বলে। তারপরে কি, মানবদেহে ঐচ্ছিক পেশির সংখ্যা বেশি। মানবদেহের ঐচ্ছিক পেশির সংখ্যা কি বেশি, কারণ আমাদের দেহের যত অর্গান আছে তার ভিতরে অলমোস্ট বেশিরভাগই আমরা নিজেদের স্বেচ্ছায় ইউজ করতে পারি। এ পেশি হাড়ের সাথে লেগে থাকে, কার সাথে, হাড়ের সাথে, এবং আমাদের অঙ্গ নড়াচড়া করতে সাহায্য করে। তাই এই ধরনের পেশিকে কঙ্কাল পেশিও বলা হয় বা স্কেলেটাল পেশি বলা হয়। কি বলা হয়, স্কেলেটাল পেশিও বলা হয়। তারপরে অনৈচ্ছিক পেশি, যেগুলো আমরা ইউজ করতে পারি না নিজের ইচ্ছে মতো, সেগুলি আমাদের অনৈচ্ছিক পেশি। যেমন আমাদের খাদ্যনালীতে খাদ্য পরিবহনের দায়িত্ব পালন করছে অন্ত্র মানে ইন্টেস্টাইন। তোমরা ইন ফিউচারে বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত ইত্যাদি পাবা। এই ধরনের পেশির উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, অর্থাৎ যেসব পেশি আমাদের ইচ্ছে মতো সংকুচিত হয় না তাদের অনৈচ্ছিক পেশি বলে। তারপর হৃদপেশি বা হৃদয়ের পেশি বা হার্টের পেশি। হৃদপেশি নামে আরেক ধরনের পেশি আছে। এই পেশি নিজ ছন্দে পর্যায়ক্রমে সংকুচিত হয়ে দেহের রক্ত সঞ্চালন করে। এটা শুধুমাত্র কোথায় পাওয়া যায়, হৃৎপিণ্ড বা হার্টে পাওয়া যায়।
এই পেশি দেখতে অনেকটা ঐচ্ছিক পেশির মতো হলেও কাজে অনৈচ্ছিক। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, কোন পেশি দেখতে কোন পেশির মতো কিন্তু কাজ অন্য পেশির মতো। অর্থাৎ আমাদের হৃৎপেশি দেখতে ঐচ্ছিক পেশির মতো হলেও কাজ করে কি অনৈচ্ছিক। কারণ আমরা চাইলেও তো হার্ট বা হৃদয়কে বন্ধ করে দিতে পারি না, চালু করতে পারি না, ও আজীবন ওর মতো বিটিং করেই যাবে। তাহলে আমাদের যে পেশিগুলো আছে, পেশির কাজ কি? তো পেশি কাজ হচ্ছে দেহের আকৃতি দান করা, অস্থি সঞ্চালনে সাহায্য করা। অস্থি মানে কি? অস্থি মানে হচ্ছে হাড়, হাড্ডি বা বোনস। তাহলে দেহের আকৃতি দান করে, আর এই যে আমাদের হাড় আছে, হাড়গুলো সঞ্চালনে সহায়তা করে, নড়াচড়া ও চলাচলে সাহায্য করে, দেহের ভিতরের অঙ্গগুলোকে রক্ষা করে। হৃৎপেশি দেহের রক্ত সঞ্চালনে সহায়তা করে। তারপরে যোজক টিস্যু। যোজক টিস্যু শুনলেই শুধু তিনটা জিনিস মনে রাখবা, দুইটা জিনিস, রক্ত হাড়। রক্ত অর্থাৎ ব্লাড, আর হাড় মানে কি? হাড্ডি, তাই তো? যোজক টিস্যু প্রাণী দেহের বিভিন্ন টিস্যু এবং অঙ্গের মধ্যে সংযোগ সাধন করে। এই টিস্যু প্রধানত কঠিন, তরল ও মেদময় থাকে। অর্থাৎ এই টিস্যুতে কি থাকে? মেদ থাকে বা চর্বি থাকে। যেমন রক্ত, হাড়, তরুণাস্থি, মেদময় কলা ইত্যাদি ইত্যাদি যোজক টিস্যুর উদাহরণ। যোজক টিস্যুর কাজ কি কি আছে? হাড়ের গঠনের প্রধান উপাদান কি? ক্যালসিয়াম। দেখো তোমাদের যারা বাসায় বৃদ্ধ বয়স্ক ব্যক্তি আছে তাদেরকে কি বলা হয়? যে তার ক্যালসিয়ামের ঘাটতি আছে, বা যাদের দেখবা দাদি বা নানি বা দাদা বা নানার এই যে কোমরের হাড়গুলো বেঁকা হয়ে যায়, কোমরের উপর থেকে যে ভার্টিব্রা বলে ওইটাকে, পিছে ভার্টিব্রাগুলো বেঁকা হয়ে যায়, তো তাদের জন্য কি বলা হয়? যে বেশি করে দুধ খেতে, কারণ কি? দুধের ভিতরে ক্যালসিয়াম থাকে। তাহলে আমাদের যে হাড় আছে, হাড়টা কিসে তৈরি? ক্যালসিয়ামের তৈরি। হাড় দেহের কাঠামো গঠন করে, দেহের ভার বহন করে, দৃঢ়তা প্রদান করে। পেশি বন্ধনী বা টেন্ডন, পেশি বন্ধনীকে দুইটা পেশির ভিতরে যে সংযোগ স্থাপন করে তাদেরকে বলা হয় টেন্ডন। পেশিকে হাড়ের সাথে যুক্ত করে মেদে টিস্যু স্নেহ পদার্থ সঞ্চিত রাখে। তন্তুময় যোজক টিস্যু ফুসফুস ও রক্তনালীর, ফুসফুস মানে কি? লাংস, অর্থাৎ আমরা যে শ্বাস নেই, শ্বাস প্রশ্বাস যে অঙ্গের দ্বারা করি সেটা হচ্ছে আমাদের ফুসফুস। আর রক্তনালী কি? যেটার ভিতর দিয়ে আমাদের রক্ত যাওয়া আসা করে, যেমন ভেইন, আর্টারি ইত্যাদি। প্রাচীর সংকোচন ও প্রসারণে সাহায্য করে। তরুণাস্থি হাড়ের চেয়ে নরম ও অন্যান্য টিস্যুর চেয়ে বেশি চাপ ও টান সহ্য করতে পারে, যেমন নাক ও কানের তরুণাস্থি। যেমন আমাদের যে নাক এবং কানের যে উপরে নরম হাড্ডির মতো থাকে, ওটি হচ্ছে আমাদের তরুণাস্থি। রক্ত রক্ত কী করে? অক্সিজেন, খাদ্য, রেচন পদার্থ ইত্যাদি পরিবহন করে, দেহের এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে নিয়ে যায়। এছাড়া রক্ত রোগ জীবাণু আক্রমণ প্রতিরোধ করে। রক্ত তরল যোজক টিস্যু, এটা সংজ্ঞা। রক্তের সংজ্ঞা কি? রক্ত একটা তরল যোজক টিস্যু। তোমাদের এই বইয়ের যে সৃজনশীল আছে সেখানেই তোমাদের রক্ত কাকে বলে তার ডেফিনেশন চাইছে, তাহলে তোমরা কি বলবা? রক্ত হচ্ছে তরল যোজক টিস্যু। তারপরে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু। প্রাণীদেহের যে টিস্যু উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে তাকে স্নায়ু টিস্যু বলে বা নার্ভ টিস্যু বলে। বা স্নায়ু টিস্যু কি বা নার্ভ টিস্যু কি সেটা একটু আমরা পরে আসতেছি। আচ্ছা, আমরা এটা এই কালারটা ইউজ করে দিই। প্রাণী দেহের যে টিস্যু উদ্দীপনায় সাড়া দেয় এবং উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে তাকে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু বলে। স্নায়ু টিস্যুর একক হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন। মস্তিষ্কে অসংখ্য স্নায়ুকোষ বা নিউরনের দ্বারা তৈরি। প্রতিটি নিউরনে কয়টি অংশ থাকে? 3টি অংশ থাকে। একটা হচ্ছে দেহকোষ, ডেনড্রন ও এক্সন। এবার হচ্ছে যে আমাদের স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু জিনিসটা কি? এগুলো হচ্ছে এক ধরনের টিস্যু, অর্থাৎ এটার মাধ্যমে আমাদের সিগন্যালটা, ধরো তোমার হাত আছে পায়ের উপরে, তো তুমি এই হাতটাকে মাথার উপরে নেবা, তাহলে এই যে তুমি হাতটাকে মাথার উপরে তুলতে চাচ্ছ, এই যে তোমার ইচ্ছাটা, সেটা করে কি? এই স্নায়ু টিস্যুগুলো এই সিগন্যালটা আমাদের ব্রেনকে দেয়। তাহলে ব্রেন বুঝে কি যে আমি হাতটা মাথার উপরে তুলতে চাচ্ছি, তারপরে ব্রেন সেই সিগন্যালটা গ্রহণ করে আবার সিগন্যাল পাঠায় যেন আমরা হাতটা মাথার উপরে তুলি। তো এইটাই হচ্ছে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যুর কাজ বা নার্ভ টিস্যু প্রসেস। তো স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যুর 3টা অংশ থাকে। একটা হচ্ছে দেহকোষ, এই যে এই পোর্শনটা এতটুকু হচ্ছে দেহকোষ বা এইভাবে বলতে পারো দেহকোষ। আর এই যে বডি যেটা আছে, বডির ভিতরে এই যে পোর্শনগুলো, এটা হচ্ছে এক্সন। এবার হচ্ছে ডেনড্রন। এই যে তোমাদের দেহকোষ থেকে যে এরকম লম্বা লম্বা ইগুলো বের হয়, এটাকে বলে ডেনড্রন। তো স্নায়ু টিস্যুর কাজ কি? দেহের বিভিন্ন ইন্দ্রিয় ও সংবেদন গ্রহণকারী অঙ্গ থেকে গৃহীত উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করে। দেহের কার্যকর অংশ এ উদ্দীপনা সাড়া দেয়, যেমন মশা কামড়ালে এ অনুভূতি মস্তিষ্কে পাঠায়। মস্তিষ্ক হাতকে
এ কথা জানায় তখন হাত মশা মারার চেষ্টা করে। উদ্দীপনা বা ঘটনাকে স্মৃতিতে ধারণ করা, এটা খুব গুরুত্বপূর্ণ যে স্মৃতিকে কে ধারণ করে, অবশ্যই আমাদের স্নায়ু টিস্যু স্মৃতিকে ধারণ করে। দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের মধ্যে সমন্বয় সাধন করা ইত্যাদি। তাহলে এই অধ্যায় শেষে আমরা কি শিখলাম এটা তোমরা নিজেদের মতো করে নেবা। ড্যাশ টিস্যু বিভাজন অক্ষম, তাহলে আমাদের কি স্থায়ী টিস্যু বিভাজন অক্ষম। উদ্ভিদ টিস্যু দুই প্রকার, একটা কি স্থায়ী টিস্যু আর একটা কি এই যে তোমাদের এখানেই আছে। দেখো তোমরা যদি বইগুলো সুন্দর করে দাগিয়ে পড়ো তাহলে সবগুলো উত্তর পাবা। এই যে একটা ভাজক টিস্যু, একটা স্থায়ী টিস্যু। তাহলে আমাদের প্রথম উত্তরটা কি হবে, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। হৃদপেশি এক ধরনের কি, হৃদপেশি এক ধরনের কীরকম পেশি, মাস্কুলার পেশি। কীরকম পেশি, মাস্কুলার পেশি বা পেশি টিস্যু বা এক ধরনের টিস্যু পেশি বা কিছু এভাবে। হৃদপেশি এক ধরনের কি বলতে পারো, অনৈচ্ছিক পেশি দিতে পারো, অনৈচ্ছিক। অনৈচ্ছিক ও আচ্ছা আমরা ই করে দিই, মুছে দিই, আমি মুখে বলি, তোমরা খাতার ভিতরে লিখে রাখবে। এটা অনৈচ্ছিক পেশি দাও, অনৈচ্ছিক, অনৈচ্ছিক। তাহলে টিস্যু বিভাজনে অক্ষম কোন টিস্যু, স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু। তাহলে এটা কি হবে, যোজক টিস্যু, যোজক, আচ্ছা যোজক টিস্যু না। তাহলে উদ্ভিদ টিস্যু ক ধরনের, উদ্ভিদ টিস্যু দুই ধরনের, একটা হচ্ছে স্থায়ী টিস্যু আর একটা কি এই যে এখানে আছে ভাজক টিস্যু। একটা স্থায়ী টিস্যু, একটা ভাজক টিস্যু। ভাজক আর ওর নাম কি স্থায়ী, স্থায়ী। তারপরে কোষের পাওয়ার হাউস কাকে বলা হয়, আমরা আগে বলছিলাম মনে আছে, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, কন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। তো তোমরা এটা সুন্দর করে লিখে নেবে, যেহেতু কম্পিউটার লেখা অনেক কঠিন তাই আমি লিখতেছি না। মস্তিষ্ক অসংখ্য ড্যাশ দ্বারা গঠিত। এই যে এখানে আছে মস্তিষ্ক কি দ্বারা গঠিত, দেখো এখানে কোথায় একটা ছিল যে মস্তিষ্ক কি দ্বারা গঠিত, মস্তিষ্ক তোমরা একটু বই থেকে খুঁজে নিবা, এখানে একটা উত্তর ছিল, মস্তিষ্ক কি দ্বারা গঠিত। মস্তিষ্ক টিস্যু দ্বারা গঠিত দিতে পারো, কিন্তু টিস্যুর ভিতরে কোন টিস্যুটা দিলে ভালো হয়, তোমরা এখানে অনৈচ্ছিক পেশি দিয়ে দাও, যে অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। কারণ মস্তিষ্ক ঐচ্ছিক পেশি দিতে পারো, ঐচ্ছিক পেশি কিছু দেওয়ার দরকার, ডাইরেক্ট লেখো যে টিস্যু দ্বারা গঠিত, টিস্যু, টিস্যু দ্বারা গঠিত। তারপরে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন, ভাজক কোষে অনুপস্থিত থাকে কোনটি, ভাজক কোষে কোষ গহ্বর থাকে না, ভাজক কোষে কোষ গহ্বর থাকে না। কোষ গহ্বরে বিদ্যমান থাকে কি কি, জৈব অ্যাসিড ও লবণ, হ্যাঁ থাকে। আমিষের শর্করা থাকে, অজৈব অ্যাসিড ও জৈব অ্যাসিড থাকে, তিনটেই থাকে। দেখো প্রথমটা হচ্ছে হাড়, হাড় বা বোনস, BONES। তো এটা একটা রক্তকণিকা, WBC আছে বা এটা প্লাটিলেট হতে পারে, রক্তকণিকা অর্থাৎ ব্লাড লিখতে পারো, ব্লাড সেল। তো ব্লাড সেল। তো এবার কি বলতেছে যে এ চিহ্নিত অংশটির কাজ কি, দৃঢ়তা প্রদান করা, চর্বি জমা রাখা, রক্তকণিকা তৈরি করা। তো তোমরা এখানে তিনটা না দুইটা দাও, কারণ হাড় সরাসরি চর্বি জমা রাখে না, চর্বি সিনথেসিস করে কিন্তু চর্বি জমা রাখে না, তাহলে 1 ও 3 দিয়ে দাও। বা অনেক সময় যদি সাররা বলে তাহলে 3টাই দিয়ে দিবা। এ ও বি অর্থাৎ আমাদের হাড় আর রক্তের ভিতরে পার্থক্য কি, এরা যোজক টিস্যু, হ্যাঁ এরা যোজক টিস্যু। এরা অক্সিজেন পরিবহন করে, হ্যাঁ এরা অক্সিজেন পরিবহন করে। দেখো ও অক্সিজেন পরিবহন করে, কিন্তু হাড় তো অক্সিজেন পরিবহন করে না, তাহলে এটা তোমরা দিও না, কারণ দুইটার তো সেম বৈশিষ্ট্য না যে এরা দুজনেই। এদের প্রধান উপাদান ক্যালসিয়াম, হ্যাঁ ঠিক আছে, এদের প্রধান উপাদান ক্যালসিয়াম। আচ্ছা এটাও দিয়ে দাও 2 নম্বর। এরা অক্সিজেন পরিবহন করে, যেহেতু আমাদের রক্ত অক্সিজেন পরিবহন করে, এদের প্রধান উপাদান ক্যালসিয়াম, হ্যাঁ আমরা জানি যে প্রধান উপাদান ক্যালসিয়াম, তাহলে কি হবে, 3টাই হবে। তারপরে এখানে বলতেছে রক্ত কি, তো আগে বলছি যে রক্ত তরল যোজক টিস্যু। তারপরে খ নাম্বার আবরণী টিস্যু বলতে কি বুঝো, যে আবরণ টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু, যেটা বললাম যে শরীরের যে আবরণ, উপরে যে আবরণ বা স্কিনের যে আবরণ তৈরি করে সেটাই হচ্ছে আবরণী টিস্যু। তো এখান থেকে তোমরা দিয়ে দিবা। তারপরে ক, এই যে দেখো এম মানে কি ঘাস, ঘাসের উপরে যে তোমাদের বালতি বা ইট দিয়ে ঢাকা পড়ছে, কিছুক্ষণ পরে ঘাসটা সাদা হয়ে যাবে, কেন হবে সেটা এখানে বুঝাইতেছে। এবার এন হচ্ছে কি, এটা একটা ক্যারোট অর্থাৎ তোমাদের গাজর, গাজর কেন লাল হয় এই টাইপের কিছু কি চিত্র। এন মূল হওয়া সত্ত্বেও বর্ণময় কেন, হ্যাঁ
গাজরটা লাল হয় কেন, এটা কিন্তু আমি খুব সুন্দর করে পড়িয়েছিলাম তোমাদের প্লাস্টিকের সময়, ওইখান থেকে দিয়ে দিবা। এবং এটা কিন্তু যে প্লাস্টিক পর্যায়েরই। এবং মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তি হাউস বলা হয় এটাও বলে দিছি, কোষ প্রাচীর কি এটাও বলে দিছি। তো তাহলে আমাদের এই অধ্যায় সমাপ্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।